নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই মুহূর্তে কেকেআর দলে রয়েছে তিনজন ওপেনিং ব্যাটসম্যান, যারা তিনজন নিউজিল্যান্ডের। তো এই মুহূর্তে প্রশ্ন হলো, এই তিনজন নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যানের মধ্যে কেকেআর এর হয়ে আইপিএল 2026-এ ওপেন কোন প্লেয়ারটা করবে। দেখো, যে কোনো একজন এই তিনজনের মধ্যে তো ওপেন করবে। তার মধ্যে একজন টিম শেফার্ড, একজন ফিন অ্যালেন এবং আরেকজন রাচিন রবীন্দ্র। তো এই প্রশ্নটা আমার মনে আসতো না যদি এই আইপিএল 2026-এর আগে টি-20 বিশ্বকাপ 2026 না আসতো। মানে কি ব্যাপারটা হয়তো তোমাদের মধ্যে একটু হেঁটে গেল। আইপিএল 2026-এর আগে কিন্তু টি-20 বিশ্বকাপ আছে, যেটাও আছে ভারতে। তো সেখানে কেমন পারফরমেন্স করে কোন প্লেয়ার, তার উপরে কিন্তু হয়তো কেকেআর এর ওপেনিং পার্টটা কোন নিউজিল্যান্ডের ওপেনার ব্যাটসম্যান ওপেন করবে সেইটা নির্ভর করতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই তিনটে প্লেয়ারের একটু স্ট্রাইক রেট, এই তিনটে প্লেয়ারের খেলার কোয়ালিটি এইসব নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আলোচনা করব। তার কারণ মানে এই মুহূর্তে আবার ভারত বাংলাদেশের মধ্যে একটুখানি কিন্তু সমস্যা শুরু হয়েছে, একটুখানি না অনেকটাই সমস্যা শুরু হয়েছে। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। এবং মেন টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো এবার ভিডিওর আসল কথায় সারাংশে যাওয়া যাক। তো যে তিনজন এই ওপেনারের কথা বললাম তার মধ্যে যে কোনো একজন ওপেন করবে, এবং সেই সঙ্গে সুনীল নারিন, ক্যামেরন গ্রিন এবং হয়তো মাথিসো পাতিরেনা বা মোস্তাফিজুর রহমান, এই চারজনের মধ্যে যে কোনো তিনজন খেলবে। মানে টোটাল চারটে বিদেশি। তো এই তিনটে বিদেশির মধ্যে কোন বিদেশি ওপেন করতে পারে তিনজন নিউজিল্যান্ডের মধ্যে? এবার দেখো, এই তিনজনের মধ্যে সব থেকে হার্ড হিটার ব্যাটসম্যান হচ্ছে ফিন অ্যালেন, তারপর টিম শেফার্ড, তারপর রাচিন রবীন্দ্র। রাচিন রবীন্দ্র স্ট্রাইক রেট বা রাচিন রবীন্দ্রর স্ট্যাটিস্টিক যদি আমি বলি, তো সেখানে টি-20 কেরিয়ারের কথা বললে 38 ম্যাচে রান করেছে 549, অ্যাভারেজ 20.3 এবং স্ট্রাইক রেট 134.6। মানে টি-20 কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে তুলনামূলক ভালোই কম। এবার আইপিএল এর কেরিয়ার যদি বলি, 18টা ম্যাচ খেলেছে, যেখানে 413 রান করেছে মানে এখনো পর্যন্ত, এবং সেই সঙ্গে 24.3-এর অ্যাভারেজ আর 43.9-এর আছে স্ট্রাইক রেট। মানে টি-20 কেরিয়ারের থেকে, মানে টি-20 ইন্টারন্যাশনাল কেরিয়ারের থেকে কিন্তু আইপিএল এর স্ট্যাটিস্টিকটা তুলনামূলক একটু ভালো। তো এটা হচ্ছে রাচিন রবীন্দ্র স্ট্যাট। তো এবার যদি ফিন অ্যালেনকে নিয়ে কথা বলি, ফিন অ্যালেন তো একজন হার্ড হিটার ব্যাটসম্যান। তো এই ফিন অ্যালেনের যদি টি-20 কেরিয়ার নিয়ে কথা বলি, সেখানে 52টা ম্যাচে রান করেছে 1285, অ্যাভারেজ 25.2 এবং স্ট্রাইক রেট 163.3। মানে একেবারে টি-20-র জন্য পারফেক্ট ওপেনার বলা যেতে পারে। এবং এবার যদি ওভারঅল টি-20 কেরিয়ার কথা বলি, সেখানে টোটাল ম্যাচ খেলেছে 146টা, রান করেছে 4105, অ্যাভারেজ হচ্ছে 29.8 এবং স্ট্রাইক রেট 177.7। মানে এই যে অ্যাভারেজটা বললাম বা এই যে 146টা ম্যাচের কথা বললাম, এটা কিন্তু তার ওভারঅল টি-20 কেরিয়ারে। সেখানে আইপিএল রয়েছে, সেখানে আরো অন্যান্য দেশের টি-20 যে লিগ হয় সেই লিগের ম্যাচ রয়েছে, এবং তার ইন্টারন্যাশনাল কেরিয়ার রয়েছে। সব মিলিয়ে 146টা, সেখানে 4105 রান করেছে, 29.8-এর অ্যাভারেজ এবং 177.7-এর স্ট্রাইক রেট। তো সব দিক থেকে দেখতে গেলে এই ওপেন করার জন্য এই প্লেয়ারটা কিন্তু একেবারে পারফেক্ট। ইডেন গার্ডেনের যে পিচ আছে সেই পিচ হিসাবে মানে যদি স্টার্ট দিতে পারে, 30-35টা বল খেলতে পারে, এ কিন্তু মোটামুটি 85-90 করে রান প্রত্যেক ম্যাচে করে দেবে যদি 30-35টা বল সে টিকে যায়। ইডেনের পিচও যেমন পাটা, সেই সঙ্গে মাঠটাও ছোট, মানে ছক্কা প্রচুর হবে। আর এই প্লেয়ারটা 4 মারার থেকে 6 মারার দিকে বেশি আগ্রহী দেখেছি। মানে তার যে ইনিংসগুলো সে খেলে সেখানে 4 কম 6 বেশি, এইরকম একটা পজিশন। তো এবার যদি কথা বলি টিম শেফার্ডকে নিয়ে, এই টিম শেফার্ডও কিন্তু একজন নিউজিল্যান্ডের ওপেনার, উইকেট কিপার ব্যাটসম্যান, যেখানে টি-20 কেরিয়ারে মানে ইন্টারন্যাশনাল টি-20 কেরিয়ারে সে মোট ম্যাচ খেলেছে 77টা, তার টোটাল রান এখনো পর্যন্ত 1850, অ্যাভারেজ 29.8 এবং তার স্ট্রাইক রেট 142.5। মানে এটা একটা মাঝামাঝি টাইপের। আর আইপিএল এর যদি কথা বলি, সেখানে কিন্তু 3টে মাত্র ম্যাচ খেলেছে, রান 26, অ্যাভারেজ 8.7 আর স্ট্রাইক রেট 113। সেটা অনেকটাই কম। তবে টি-20 কেরিয়ারে টোটাল যদি আমরা ম্যাচ দেখি, সেখানে 295টা ম্যাচ খেলেছে, 6834 রান,
29-এর অ্যাভারেজ, আর তার স্ট্রাইক রেট কিন্তু 135.3। তো ওভারঅল সব দিক বিচার করে কিন্তু দেখা যাচ্ছে এগিয়ে রয়েছে ফিন অ্যালেন। কিন্তু এই মুহূর্তে যে টি-20 বিশ্বকাপ আছে 2026-এ ভারতে, তো সেই টি-20 বিশ্বকাপ কমপ্লিটের পরেই কিন্তু শুরু হবে আইপিএল। তো এই টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরে হয়তো দেখা গেল রচিন রবীন্দ্র সব থেকে বেশি রান করেছে, কি টিম শেফার্ড সব থেকে বেশি রান করেছে, তখন কি ফিন অ্যালেনের দিকে যাবে কলকাতার ম্যানেজমেন্ট? তো সেই বিষয়ে একটা প্রশ্নচিহ্ন থাকছে। যদি তার টোটাল রানের সঙ্গে সঙ্গে অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট এইটাও বেশি থাকে, তবেই তাকে প্রথম 11-এর জন্য চয়েস করা উচিত, না হলে নয়। না হলে ফিন অ্যালেনই ঠিক আছে। ফিন অ্যালেন কিন্তু দুর্দান্ত খেলবে এই কেকেআরের হয়ে বা ইডেনের পিচে, এটা বলাই যায়, তার স্ট্যাটিস্টিক বলছে। তো এই গেল কলকাতার যে 3জন নিউজিল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান আছে তাদেরকে নিয়ে কথা। তো আমি এখনো পর্যন্ত একটু হলেও এগিয়ে রাখবো ফিন অ্যালেনকে, তবে পুরোপুরি সিদ্ধান্ত আসবে টি-20 বিশ্বকাপের পরে। টি-20 বিশ্বকাপ কমপ্লিট হয়ে যাবে তারপরে। তো এই 3জন বিদেশির থেকে যে কোনো একজন তো প্লেইং ইলেভেনে খেলবে, এবং বাকি যে 3জন বিদেশি থাকবে তার মধ্যে একজন অবশ্যই ক্যামেরন গ্রিন, একজন সুনীল নারিন, এবং আর একজন হয় মাথিসো পাতিরানা আর নয়তো মাস্তাফিজুর রহমান। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মাস্তাফিজুর রহমানকে নিয়ে কিন্তু আবার একটা কথাবার্তা উঠছে, আর সেই কথাবার্তা ওঠাটা স্বাভাবিক। তার কারণ আগে দেশ, তারপরে ক্লাব, আগে দেশ তারপরে টিম। তো যেখানে আবার এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের পলিটিক্যাল লিডাররা বলছে আমরা ভারতের চিকেন স্নেক কেটে 7 সিস্টার আলাদা করে দেবো, 7 সিস্টার নিয়ে নেবো, বা ভারতের বিরুদ্ধে বড়সড় মানে ষড়যন্ত্রের একটা চেষ্টা করছে, ভারতকে উল্টো পাল্টা বলছে সোশ্যাল মিডিয়ায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের প্লেয়ারকে নেওয়ার কোনো মানে হয় না। এখানে কেকেআর ম্যানেজমেন্টের থেকে বেশি আমি দোষ দেবো বিসিসিআইকে, কারণ কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, এটা বিসিসিআই এর বোঝা উচিত। এটা আমরা বুঝে যাচ্ছি, এটা বিসিসিআইরও বোঝা উচিত। যেখানে ভারতীয় টাকায় প্রায় 9.5 কোটি টাকা পাচ্ছে, আর বাংলাদেশি টাকায় 12 কোটি টাকা পাচ্ছে মোস্তাফিজুর রহমান। মানে কি বলবো, একটা সারা জীবন একটা মানুষ বসে খেতে পারবে যে পরিমাণ টাকা সে পাচ্ছে। তারপরেও বাংলাদেশের নাগরিকের এত বড় বড় কথা কোথা থেকে আসে আমি জানি না। যদি এটা আমার স্পোর্টস রিলেটেড চ্যানেল না হয় রোস্টিং চ্যানেল হতো না, আমি মোটামুটি বুঝিয়ে দিতাম যে এর উত্তর কি দিতে হয়। যাই হোক, তোমরা আমার মুখ চোখ বা কথা বলার ভঙ্গি দেখে অনেকেও অনেকটা আন্দাজ করতে পারছো। তো এই মুহূর্তে ভারতের বা আইপিএল সাপোর্টার বা কেকেআর সাপোর্টারের একাংশের কিন্তু এইটাই দাবি যে মোস্তাফিজুর রহমান যদি কেকেআর এর হয়ে খেলে ম্যাচ, তাহলে কিন্তু তারা কেকেআর কে বয়কট করবে, কেকেআর এর ম্যাচ তারা দেখবে না। তো যারা বাংলাদেশের নাগরিক আছে তারা হয়তো বলবে কেকেআর কে তোমাদের সাপোর্ট করতে হবে না, আমরা করব, তোদের আমাদের দরকার নেই, তোরা তোদের লঙ্গি বাহিনী নিয়ে তোদের কাছেই রাখ, আমাদের দরকার নেই তোদের সাপোর্ট, আমাদের দেশের নাগরিকই যথেষ্ট আছে। আমাদের মানে সিভিক পুলিশ ছেড়ে দিলে তোদের বাংলাদেশ টিকতে পারবে না, আমাদের পশ্চিমবঙ্গে যে সিভিক পুলিশ আছে সেটা আলাদা কথা। তো একাংশ কিন্তু এটাই দাবি করছে যে মোস্তাফিজুর রহমানকে বা যে কোনো বাংলাদেশের প্লেয়ারকে আইপিএল এর কোনো টিমে না সুযোগ দেয়। এই যে কলকাতা নিয়েছে মোস্তাফিজুর রহমানকে, সেটাও যদি আনরেজিস্টার করে দেয়, সেটাই হয়তো সব থেকে খুশি হবে একাংশ কেকেআর সমর্থক। আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। আমারও মতে তাই বলে, যতই ভালো কোয়ালিটির বোলার হোক মোস্তাফিজুর রহমান দরকার নেই। তার থেকে আরো অন্যান্য বোলার আছে, তাদের নাও। ফাজলুক ফারুকি আছে, তোমরা তাকে নিয়ে নাও। কোয়েটজি আছে, সাউথ আফ্রিকার বোলার, তাকে নিয়ে নাও, তাদের কোয়ালিটি অনেকটা ভালো। ফাজলুক ফারুকিও খুব একটা খারাপ বোলার নয়, আফগানিস্তানের বোলার। তোমরা যারা ক্রিকেট দেখো তারা ফাজলুক ফারুকিকে ভালোভাবে চিনবে। তো আপাতত এই ছিল আজকের আপডেট। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।